হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঈশানের মায়ের রিপোর্ট দেখে ডাক্তার নিজেই কেঁদে ফেললেন। তিনি কথা বলতে পারছিলেন না। ঈশান বলল, ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? ডাক্তার বলল, আগে বলেন আপনার মায়ের কোনো বড় শত্রু আছে কিনা। শত্রু? কিসের শত্রু? ডাক্তার বললেন, শত্রু না থাকলে এই জঘন্য কাজটা কে করলো? ঈশানের মেজাজ খারাপ হতে লাগলো। ডাক্তার সাহেব, আসল কথা বলুন, কি হয়েছে আমার মায়ের? ডাক্তার, আপনার মা জীবিত থেকেও মৃত, কারণ তিনি আর কখনো কথা বলতে পারবেন না, আবার চলাফেরাও করতে পারবেন না। তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে। মানে কি বলছেন এসব? হ্যাঁ, ঠিকই বলছি। সায়ানাইড খুবই মারাত্মক একটি রাসায়নিক যৌগ, যার এক ফোঁটা কেউ খেলে তার সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যেহেতু রোগী সায়ানাইড খায়নি, তাই তার মৃত্যু হয়নি, কিন্তু এই মারাত্মক কেমিক্যাল শরীরে লাগানোর ফলে তার রক্তের মাধ্যমে পুরো শরীরে চলে গিয়েছে। এই জন্য রোগীর পুরো শরীর অবশ হয়েছে। তাই কথা শুনে সবাই চিৎকার করতে কাঁদতে লাগলো। সবাই শুধু বলছে, কে করলো এই কাজ? ঈশানের মায়ের এত বড় শত্রু কে? ঈশান একবারে নীরব হয়ে গেল। সে কোনো কথাই বলতে পারছে না। ডাক্তার জানালো, এখন রোগীর অনেক সেবা করতে হবে। তাকে বুঝতে যাওয়া যাবে না যে সবাই তার জন্য কষ্ট পাচ্ছে। সবসময় তার সাথে একটা লোক থাকতেই হবে। ডাক্তার আরও বলল, যে এই কাজটা করেছে তার উদ্দেশ্য রোগীকে ধীরে ধীরে কষ্ট দেওয়া। যদি সে রোগীকে মারতে চাইতো, তাহলে সে খাওয়াতে পারত বা অন্য কোনো কেমিক্যাল খাইয়ে মারতে পারত, কিন্তু কেন এটা তেলের সাথে মিশালো সেটাই বুঝতে পারছি না। ইরা কাঁদতে কাঁদতে বলল, আর এসব বলেন না ডাক্তার সাহেব, আমরা কিছুই সহ্য করতে পারছি না। ঈশান তার মায়ের কাছে গেল। তার মাকে এভাবে পড়ে থাকা দেখে সে চিৎকার করে উঠল, মা ওঠো, ওঠো মা। তুমি যদি আমার সাথে কথা না বলো, তাহলে আমি কার সাথে কথা বলবো? আমি কার কোলে ঘুমাবো? কে আমার চুল টেনে দেবে? ঈশান পাগলের মতো কাঁদতে লাগলো। দিশা নিজেকে অপরাধী ভাবতে লাগলো, কারণ তেলটা রোজ সেই মালিশ করে দেয়। সে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? তার কথা কে বিশ্বাস করবে? এটা ভাবতেই দিশা কেঁদে উঠল। সে ঈশানকে কোনো সান্ত্বনা দিতেও পারছে না। দিশার খুব খারাপ লাগতে লাগলো। ডাক্তার জানালো, রোগীকে এখানে না রেখে বাসায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করেন, ওনার ভালো করে সেবা করেন। যদিও সুস্থ হবেন না, তবে যতদিন হায়াত আছেন ততদিন বেঁচে থাকবেন। সেই কথা শুনে সবাই পাগলের মতো কাঁদতে লাগলো। কি হয়ে গেল এটা? ঈশানের মাকে বাসায় আনা হলো। তার সেবার জন্য একটা নার্স রাখা হলো বাসায়। দিশা যেই তার শাশুড়ির রুমে গেল, ঈশানের বাবা রেগে গেল। তোমাকে এ রুমে আসতে হবে কেন? তোমার কোনো প্রয়োজন নেই এখানে। কি বলছেন বাবা? মার এখন অনেক সেবার দরকার, আমাকে থাকতেই হবে সব সময়। এরা রেগে গেল দিশার ওপর। লজ্জা শরম বলতে কিছু থাকছে না তাহলে তোমার আর? এ রুমে আসতে হতো না যদি তোমার লজ্জা থাকতো। দিশা কাঁদতে লাগলো। তোমরা সবাই আমাকে দোষ দিচ্ছ কেন? আমি কেন এই কাজ করতে যাব? তোমরা বিশ্বাস করো আমি এই কাজ করিনি। ইরা বলল, তাছাড়া এ বাড়িতে বাহিরের কে আছে? তুমি তো একমাত্র বাহিরের লোক। আমি বাহিরের লোক? কি বলছো তোমরা? আমি এ বাড়ির বউ। তোমাদের মতো আমিও এ বাড়ির একজন সদস্য। দিশা ঈশানের কাছে গেল। সবাই কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? আমাকে কেন দোষারোপ করছে এরা? অন্তত তুমি কিছু বলো। ঈশান কোনো উত্তর দিল না। ইরা বলল, মা তোমাকে সবসময় বকতো। ঈশান তোমার থেকে মাকে বেশি ভালোবাসতো। তাছাড়া মা যদি জানতো তোমার লাভ ম্যারেজের কথা, তাহলে কি হতো? সেই জন্য হিংসা করে এসব করেছে তুমি। ঈশান কোনো কথা না বলে বাহিরে চলে গেল। দিশা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ঈশান সারা রাত বাহিরেই থাকলো। দিশা অনেকবার ফোন দিল, কিন্তু ফোন না ধরে অফ করে রাখলো। সকালবেলা দিশা রান্নাঘরে রান্না করতে গেল, কিন্তু গিয়ে দেখে তানিয়া রান্না করছে। দিশা, তুমি রান্নাঘরে কি করো? তানিয়া, ইরা আপা আজ থেকে আমাকে রান্না করতে বলেছে। দিশা, কেন? তানিয়া, তা তো আমি জানি না। ইরা আপা বলল আপনি যেন রান্নাঘরের আশেপাশে না আসেন। দিশা ইরার কাছে গেল। দিশাকে দেখে ইরা বলল, তুমি কি জন্য এসেছো তা আমি ভালো করেই জানি। শুধু আমি না, বাবা আর ঈশানও চায় তুমি যেন সংসারের কোনো কাজকর্ম না করো। খাবারে যদি অন্য কোনো কেমিক্যাল মিশিয়ে আমাদের সবাইকে মেরে ফেলো। দিশা এবার রেগে গেল। আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। এই বিষাক্ত কেমিক্যালটা
আবার আপনি মেশান নাই তো? ইরা: কথাবার্তা সাবধানে বলো। আমি আমার মাকে কেন এত কষ্ট দিব? দিশা: কারণ আপনার মা তো সারাক্ষণ আপনাকেও বকতেন, আপনার স্বামীকে অপমান করতেন। ইরা: এটা অন্য রকমের বাড়াবাড়ি হচ্ছে দিশা। দিশা: কথাগুলো শুনতে কেমন লাগলো? আমাকে যখন বলো তখন আমারও এইভাবেই লাগে। দিশা চলে যেতে ধরলো। কি মনে করে যেন আবার ফিরিয়ে এলো। আর ইরাকে বলল, তোমার তো আর 1 মাস পরেই বাড়ি ছাড়ার কথা ছিল, এখন কি ছাড়বে? না মার সেবা করার অজুহাতে এ বাড়িতে এখন সারা জীবনের জন্য থেকে যাবে? আর আরেকটা কথা শোনো, এটা আমার সংসার, আমার ঘর, আর আপনার এটা বাবার বাড়ি, আমার স্বামীর বাড়ি, তাই অধিকারটা আমার বেশি, বুঝেছেন? কোনো কিছু বলার আগে ভেবেচিন্তে বলবেন। ইরা রেগে গেল, সে কাঁদতে লাগলো। আর সে বলল, বাবা আগে বাড়ি আসুক, সব বলে দেব। মা অসুস্থ হওয়ার সাথে সাথে উনি সংসারের মালিক হয়ে বসে আছেন, তোমার সংসার করা শিখিয়ে দেবো আজ। দিশা ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। সবাই কেন তাকে এভাবে দোষ দিচ্ছে? ঈশান সারা রাত সারাদিন বাড়ির বাহিরেই থাকলো। রাতের বেলা হঠাৎ ঈশান রুমে ঢুকলো। দিশা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঈশান বেশিক্ষণ রুমে থাকলো না, সে চলে যেতে ধরলো। দিশা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠল আর ঈশানকে জড়িয়ে ধরলো। সে কাঁদতে কাঁদতে বলল, সারা রাত সারাদিন কই ছিলে? আমি যে তোমাকে নিয়ে টেনশন করতে করতে একেবারে শেষ হয়ে যাচ্ছি। তুমিও কি আমাকেই সন্দেহ করছো? তোমার বাড়ির লোক আমার সাথে যা নয় তাই ব্যবহার করছে, আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, রান্না করতেও দিচ্ছে না। আমি তাই রাগ করে সারাদিন কিছুই খাইনি। তুমি সবাইকে একটু বলে দাও যে আমার সাথে কেউ যেন আর খারাপ ব্যবহার না করে। ঈশান দিশাকে সরিয়ে দিয়ে চলে গেল। দিশা: কি হলো? কিছু না বলেই আবার কই যাচ্ছ? আমি কিন্তু আর এসব সহ্য করতে পারছি না। ঈশান তার মায়ের রুমে গেল, তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। তার মা চোখ খুলল। তুমি ঘুমাওনি মা? এখনো জেগে আছো? ঈশান লক্ষ্য করলো তার মা কাঁদছে, তাই সে তার মায়ের চোখের পানি মুছিয়ে দিল। তারপর কপালে একটু চুমু দিল। তার মাকে জিজ্ঞেস করলো, মা তোমার কাকে সন্দেহ হচ্ছে? তুমি যার কথা বলবে আমি তাকে তোমার চোখের সামনে খুন করে ফেলবো। এই বলে ঈশান কাঁদতে লাগলো। ঈশান তার মায়ের পাশে ঘুমিয়ে পড়ল। দিশা অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ঈশান এখনো আসছে না কেন? তাই সে তার শাশুড়ির রুমে গেল। গিয়ে দেখে ঈশান ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর ডাক দিল না, সে ঘরে চলে গেল। পরের দিন সকালে তুমুল ঝগড়া লেগে গেল। দিশাকে আজকেও রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। তানিয়ার এরকম বাড়াবাড়ি দেখে দিশা রেগে গেল। সে রাগ করে বলল, তুমি আমাকে বারণ করার কে? তোমরা সবাই একজোট হয়ে এই কাজটি করনি তো? সেই কথা তানিয়া ইরাকে বলে দিল। ইরা রাগ করে এসে দিশাকে একটা চড় মারল। মুখ সামলিয়ে কথা বলবে, তুই আমার মাকে মারতে চেয়েছিস। দিশা কি বসে থাকার মেয়ে নাকি? সেও কষে একটা চড় দিল। আমি মারার কেন কোনো চেষ্টা করিনি। আর আমি কি পাগল যে নিজে প্রতিদিন তেল মালিশ করে দেই, আবার নিজেই সেই তেলে কেমিক্যাল মেশাবো? ইরা তার বাবা ঈশানকে ডাকতে লাগলো। দেখে যাও তোমরা, এই মেয়ের উদ্দেশ্য হলো পুরো বাড়ি দখল করা, সবাইকে এক এক করে মেরে ফেলা। ঈশান সবকিছু শুনে এত রেগে গেল যে সব দোষ মনে হয় দিশার। সে চিৎকার করে বলতে লাগলো, কি হচ্ছে এসব? আমি কি বাড়ি থেকে বের হয়ে যাব? এত অশান্তি কেন এ বাড়িতে? হয় এ বাড়িতে সবাই থেকো, তা না হলে চলে যাও, আমি একটু শান্তি চাই। দিশা রাগ করে ঘরে চলে গেল। দিশা উপর হয়ে বিছানায় শুয়ে আছে। হঠাৎ সে ঘাড়ে নরম গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলো। সে সামনে ঘুরতেই ঈশান তাকে জড়িয়ে ধরল, তার গলা ঘাড়ে কিস করতে লাগলো। দিশা ভাবলো তখন ওভাবে ঈশান বকা দিল দেখে মনে হয় রাগ ভাঙাতে এসেছে, তাই দিশাও ঈশানের আদরের জন্য এক জগতে হারিয়ে গেল। হঠাৎ ঈশান থামলো। দিশা, কি হলো? ঈশান শান্তভাবে নরম গলায় বলল, তুমি কেন মার সাথে এত বড় অন্যায় করলে? বলো। দিশা, আমি আমি করেছি? ঈশান, তাছাড়া আর কে আছে এ বাড়িতে? দিশা কাঁদতে লাগলো আর বলল, বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে, তবুও চুপ করেই আছি। এখন তুমিও এসব বলছো? তোমরা সবাই চাচ্ছটা কি? আমি এখন কি করব? ঈশান দিশানাকে বিছানা থেকে টেনে তুলল আর বলল, আমার মাকে ফিরিয়ে দাও। তুমি ছাড়া এই কাজ আর কেউ করেনি, কারণ তুমি সব কিছু নিয়েই ফাজলাম করো। তুমি ইচ্ছা করেই সব করেছো। দিশা কিছুক্ষণ চুপ হয়ে থাকলো আর বলল, ঠিক আছে, মেনে নিলাম এটা আমিই করেছি,
এখন আমার কি শাস্তি হওয়া উচিত? ঈশান দিশাকে মারতে লাগলো। আমি জানি তুমি এটা করেছো, এটা তোমারই কাজ। আজ তোকে আমি মেরেই ফেলবো। না না, মেরে ফেলবো না, তোর পুরো শরীরে আমি সায়ানাইড ঢেলে দেব। যেরকম কষ্ট আমার মা পেয়েছে সেরকম কষ্ট আমি তোমাকেও দিব। দিশা বলল, আনো, তাড়াতাড়ি আনো। আমার গায়ে কেন ঢালবে? আমাকে খাইয়ে দাও, একেবারে মরে যাই। আমি এখন সব বুঝতে পারছি, এটা তোমাদের সবার চক্র। তোমরা সবাই আমার সাথে চক্রান্ত করছো, তা না হলে সবাই একজোট কেন হয়েছ? ঈশান দিশাকে আবার একটা মারলো। মাথা ভর্তি তোর শুধু শয়তানি বুদ্ধি, তুই অকামও করবি, আবার তোর বড় বড় কথা। এটা কি? এই বলে ছোট্ট একটা বোতল দেখালো। দিশা বলল, নেল পলিশ রিমুভার। এটা কি তোমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নেল পলিশ রিমুভার। তাহলে এখন একটু নেইলে লাগাও দেখি। তোমার নখে তো এখন নেল পলিশ নেই, এখন কেন লাগাবো? ঈশান দিশাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তুই লাগাবি না, কারণ এটা নেল পলিশ রিমুভার না, এটাই হচ্ছে বিষাক্ত সায়ানাইড, যা আমি আমাদের আলমারিতে পেয়েছি। কথায় আছে না, চোর চুরি করার সময় কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তুমি ভুল করে এটা আমার পকেটে রেখেছ। তুমি নিজের মুখে তো জীবনেও স্বীকার করতে না। এই বলে ঈশান দিশাকে মারতে লাগলো। দিশার মন মেজাজ খারাপ হয়ে গেল। সে ঈশানের হাত টেনে ধরলো। খবরদার, আমার গায়ে আর হাত দিবি না। তুই কে রে আমার গায়ে হাত দেওয়ার? এত নাটক বা কাহিনী করার কি আছে? বললেই তো হয় আমাকে আর ভালো লাগে না। এইভাবে আমাকে না ফাঁসালে হতো। আর বোকা আমি, যদি এ কাজটা ঠিকই করতাম তাহলে সেটা আর তেলের ভিতর মিক্স করতাম না, আর এই জিনিস ঘরেও রাখতাম না। আচ্ছা, তোমরা যখন আমাকে হাতে নাতে ধরেই ফেলেছো, তাহলে আমার কি শাস্তি হওয়া উচিত? দাও আমাকে শাস্তি। তোকে মেরে ফেললেও আমার রাগ কমবে না। এখন তোকে আমি এমন একটা শাস্তি দেব যা তুই জীবনও কল্পনা করতে পারবি না। তুই তিলে তিলে মারা যাবি, কিন্তু মরবি না। এই বলে ঈশান চলে গেল। দিশা ইরার রুমে গেল। গিয়ে দেখে তানিয়া আর ইরা গল্প করছে। দিশা বলল, খেলাটা তাহলে ভালোই শুরু করেছো। আমার সাথে এত বড় অন্যায় করে তোমরা কেউ ভালো থাকবে না। তোমাদের এমন শাস্তি হবে যা কল্পনার বাহিরে। আমার আর ঈশানের ভালোবাসা তোমাদের সহ্য হয়নি, তাই তোমরা এই কাজ করেছ। ইরা বলল, অকাম করার সময় মনে ছিল না, এখন ধরা পড়ে আমাদের দোষ দিচ্ছ? দিশা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। তার একমাত্র ভরসার মানুষ হলো ঈশান, যে তাকে সবসময় আগলিয়ে রাখে। আজ যখন সেই মানুষটি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে এ জীবন মানেই হয় না। দিশা তবুও ধৈর্য ধরে থাকলো, যদি ঈশান বুঝতে পারে। কিন্তু ঈশান এমন একটা সিদ্ধান্ত নিল যে দিশা সেটার জীবনও কল্পনাও করেনি। সে যদি দিশাকে বাড়ি থেকে বের করে দিত, তবুও একটা কথা ছিল, সে দিশাকে যদি মেরে ফেলতো সেটাও দিশা হাসি মুখে মেনে নিত। কিন্তু ঈশান দিশাকে বাড়ির বাইরে যেতে দিল না, আর সবাইকে ঘোষণা দিল যে দিশার চোখের সামনে তানিয়াকে বিয়ে করবে সে। দিশা এই বাড়িতেই থাকবে, সংসারের সব কাজ করবে। ঈশান মনে করে দিশার জন্য এর চেয়ে বড় শাস্তি আর হতে পারে না। দিশা এই কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল, আর বলল, হ্যাঁ, তুমি আমার জন্য পারফেক্ট শাস্তির ব্যবস্থা করেছো। তবে তোমার এই স্বপ্নের জীবনও পূরণ হবে না, কারণ আমি কোনো দোষ করিনি, তাই আমার জন্য এই শাস্তি প্রাপ্য না। আজ তোমাদের সবার আনন্দের দিন। এই দিনটা না আসলে আমি বুঝতামই না যে কে কেমন, কার মনে কি চলছে। তবে দিন আমারও একদিন আসবে ঈশান, সেদিন আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো আর তুমি আমার কাছে নত হবে। তুমি এত কাঁদবে যে আমার কিছুই মনে হবে না। আজ যেমন আমি কাঁদছি, তোমরা সবাই হাসছো, সেদিন আমি হাসবো, তোমরা কাঁদবে। এই বলে দিশা বাড়ি থেকে বের হতে ধরলো। ঈশান দিশার হাতটা টেনে ধরলো আর বলল, কই যাচ্ছ তুমি? এ বাড়িতে থেকেই তোমাকে তোমার শাস্তি ভোগ করতে হবে। আমি থাকবো না এই বাড়িতে, আমাকে ছেড়ে দাও ঈশান। না, তোমাকে আমি মারবও না, আর বাড়ি থেকে বের করেও দিব না। তুমি এই বাড়িতেই থাকবে। এই বলে দিশাকে ঘরবন্দি করে রাখলো। ঈশান তার মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো। অপরাধ যাই করুক, শাস্তি তাকে পেতেই হবে, তাই না মা? তার মা, তোমার কি মনে হয় শাস্তিটা ঠিক আছে? সবাই হয়তো ভাবতেছে এরকম শাস্তি কেন দিলাম দিশাকে, কারণ একসাথে আমার দুটো কাজ হলো। দিশা তার অপরাধে শাস্তিও পেল, আর আমি ওকে যে কথা দিয়েছিলাম কোনোদিন ওর চোখের আড়াল করব না, ওকে সারা জীবন আগলে রাখবো, যতই অপরাধ করুক। মা, আমি ওকে অনেক ভালোবাসি। ওকে না দেখে আমি কিছুতেই থাকতে পারবো না। ওকে আমি কোনোদিন কষ্ট দিব না, সে প্রমিসও করেছিলাম, কিন্তু সেটা আর রাখতে পারলাম না।
ওকে আজ অনেক মেরেছি, ও নিশ্চয়ই কাঁদছে। দিশা কেন তোমার সাথে এমন করলো মা? কেন? ও নিজের বিপদ কেন ডেকে আনলো? ও কেন একটিবার আমার কথা ভাবলো না? ওর অনেক ফাজলামি মেনে নিয়েছি, কিন্তু এবার তো কোনো ফাজলামি করেনি, মারাত্মক অপরাধ করেছে। আমার মায়ের সাথে অন্যায় করেছে, আমার মায়ের জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছে। ঈশান কাঁদতে লাগলো। তার পাশে আজ কেউ নেই। আর কাকে বিশ্বাস করবে সে? যে একমাত্র বিশ্বাসের যোগ্য ছিল, সেই যখন বিশ্বাসঘাতকতা করলো, তখন আর কে বুঝবে তার কষ্ট?